নমস্কার বন্ধুরা, রুমার গল্পের দুনিয়ায় আপনারা সকলে স্বাগত। আজ আপনারা শুনবেন সুব্রত বন্দ্যোপাধ্যায়ের লেখা ভূতের গল্প পালঙ্ক কাহিনী। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এখন শুরু করছি আজকের গল্প পালঙ্ক কাহিনী। গল্প পাঠে আমি রুমা। তখন আমি কলকাতায় কলেজে পড়াশোনা করি। আশুতোষ কলেজে জিওলজিতে অনার্স। লেখাপড়ায় খারাপ ছিলাম না, কিন্তু যখন মন্ত্রেশ্বর হাই স্কুল থেকে হায়ার সেকেন্ডারি পাশ করে কলকাতার কলেজে পড়তে এলাম, একটাই চিন্তা মাথায় ঘুরছে, থাকবো কোথায়। কলকাতায় অনেক মেস আছে শুনেছি, কিন্তু বাড়িতে মেসে থাকায় মত ছিল না। ওসব জায়গায় পরিবেশ নাকি ভালো নয়, বকে যাবার সমূহ সম্ভাবনা, বিশেষ কলেজ পড়ুয়ার কাঁচা বয়সে। কি করা যায় ভাবছি। এমন সময় মা বলল যে কলকাতায় তার এক পিস্তুত ভাই থাকে ভবানীপুরে, চক্রবেরিয়ার কাছে। ব্যাস, সোনায় সোহাগা যাকে বলে। কলেজের বেশ কাছেই আস্তানা হবে, বাস বন্ধ থাকলে প্রয়োজনে হেঁটেই কলেজ যাওয়া যাবে। কলকাতায় বাড়ির বাজ বিচার করা চলে না, তাতে এমন ঠাঁই মিলতে মন ফুরফুরে লাগে। মায়ের চিঠি নিয়ে হাজির হই মামার বাড়ি। ভবানীপুরে পুরনো আমলের দোতলা বাড়ি, বেশ খেলিয়ে অনেক জায়গা নিয়ে তৈরি। দু চারটে ঘর অব্যবহৃত হয়ে এমনিই পড়ে আছে। আমার মামার পোষ্য কম, দুটি মেয়ে, 9 আর 7 পড়ে। মামা মানুষটি মনে হলো খারাপ নয়, আমাকে তো বেশ উদার চিত্তে গ্রহণ করলেন। তাঁর বাড়িতে আমার থাকার জায়গা হয়ে গেল, কিন্তু একদম ফোকটে অপরের বাড়িতে থাকতে যাব কেন? মধ্যবিত্ত বাড়ির একটা চক্ষু লজ্জা থেকেই যায়। আমি আগ বাড়িয়ে মামার মেয়েদের পড়ানোর দায়িত্ব নিই। এর আগে অবশ্য গৃহশিক্ষক ছিলেন, কিন্তু তিনি নাকি তেমন মনোযোগী ছিলেন না। ভালোই হলো, গৃহশিক্ষকের ভার পেতে আমার পক্ষে এইখানে থাকা সহজ হয়ে গেল। মেয়ে দুটি লেখাপড়ায় মনোযোগী এবং বাধ্য, পরীক্ষার ফল খারাপ নয়। একতলার উত্তর দিকের ঘরে আমার থাকার ব্যবস্থা হয়েছে। বাড়ির সদরে ঢুকে ডান দিকে শেষ প্রান্তে আমার ঘর, বাঁ দিকে আরও গোটাচার ঘর আছে। মাঝ বরাবর উপরে যাবার সিঁড়ি। কলকাতায় সুন্দর বাসা পেয়ে যেতে আনন্দে বাবা মাকে চিঠি লিখি। চক্রবেরিয়ার এই বাড়িতে আমার একটাই অস্বস্তি ছিল, একতলার যে ঘরে আমার থাকার ব্যবস্থা সেখানে কোনো খাট বা চৌকি ছিল না। গরমের দিনে অবশ্য তেমন অসুবিধা হবার কথা নয়। আমি ভাবছিলাম শীতের কথা। একে পুরনো বাড়ি, মোটা মোটা থাম, খিলান, কড়িবর্গার কাঠামোয় হয়তো প্রাচীন সৌন্দর্য আছে, কিন্তু প্রায় 2 ফুট দেওয়াল ভেদ করে যতটুকু সূর্যালোক ঢোকে তা এখানে শৈত্য শুষে নিতে পারবে না। কাজেই কিছু একটা চাই শীতকালে মেঝেতে পাতার জন্য। এই কথাও লিখলাম বাড়িতে। দেশের বাড়িতে মোটামুটি সচ্ছলভাবে মানুষ হয়েছি, হয়তো কায়ক্লেশে দিন কাটানোর অভ্যাস রপ্ত হলে এখানে মেঝেতে শুতে তেমন কষ্ট হতো না। সেদিন ছিল শনিবার। কলেজে প্র্যাকটিক্যাল ক্লাস দুপুর 2টো নাগাদ শেষ হলো। কলেজে যে 2-4 জন বন্ধু হয়েছে এই কয় মাসে, তার মধ্যে বিমানের সঙ্গেই ঘনিষ্ঠতা হয়েছে। ও অবশ্য কলকাতার ছেলে, থাকে করেয়া রোডে, পার্ক সার্কাসের কাছে। ওকে ভালো লাগার প্রধান কারণ ও অনেক শহুরে ছেলেদের মতো চালবাজ নয়, সোজাসাপটা ছেলে, মনে মুখে এক, অথচ লেখাপড়া খেলাধুলা সবেতেই চৌকস। বিমান দিন 3 আসেনি ক্লাসে, ফোন নাম্বার নেওয়া হয়নি। কি হলো ছেলেটার? ওর বাড়ি যাবার জন্য পার্ক সার্কাসে নামলাম কলেজ থেকে ফেরার পথে। লোককে জিজ্ঞেস করে ওর বাড়ি যাচ্ছি। নতুনদের পক্ষে চট করে সব রাস্তা চেনা মুশকিল।
একসময় ওয়েস্ট রেঞ্জ নামে এক জায়গায় দেখি একজন চীনা লোক একটা খাটের উপর বসে ঝিমোচ্ছে। ফুটপাতে রাখা আছে খাটটা। কেমন যেন মনে হলো বিক্রি হতে পারে। আমার তো প্রয়োজন ছিলই, তাই খানিক দাঁড়িয়ে দেখতে থাকি খাটটা। ডাবল খাট, অনেকটা পালঙ্কের মতো দেখতে, কিন্তু প্রকাণ্ড নয়। এইরকম একটা হলে আমার বেশ হয়। এপাশ ওপাশ তাকাচ্ছি লক্ষ্য করে সে কথা বলে, কি বাবু সাহেব, খাট লিবেন নাকি? মানে এটা কি বিক্রির জন্য? আমি আমতা আমতা করি, ঠিক তা নয়, তবে আপনার যদি পছন্দ আছে তো নিতে পারেন, কমসাম করিয়ে দেবো। লোকটা মুখ তুলে বলে। আর এই প্রথম ওর মুখের দিকে তাকালাম পূর্ণ দৃষ্টিতে। সারা মুখে পক্সের দাগ, একটা চোখ নেই, বোধহয় পক্সের জন্যই নষ্ট হয়ে গেছে। আর একটা চোখও কেমন যেন আধবোজা। পরনে নীল হাফ শার্ট আর কালো প্যান্ট। ছোটোখাটো চেহারার মধ্যে সাদা দাঁতগুলো ঝকঝক করে নজর কাড়ে। খাটটা দেখে আমার আগ্রহ বোধহয় বুঝতে পেরেছে। এরা ভীষণ ধূর্ত হয়, তবে আমি অত সহজে ভুলছি না। পাশ কাটানোর মতো করে বলি, না, এমনি দেখছিলাম আর কি। আধবোজা চোখ, পুরো খোলার ব্যর্থ প্রয়াস করে বুড়ো বলে, দরকার পড়লে নিতে পারেন, 600 টাকা দিবেন। একটু হাসতে ঝকঝকে দাঁত ঝিলিক দেয়। বলে কি লোকটা, স্রেফ 600 টাকা? এখন তো সানমাইকার খাটই 2000 মতো পড়ে যাবে। এই খাটের কাঠ বেশ ভালো। উৎসাহিত হয়ে বলি, তা তো সে নহে পছন্দ হলে কিনবো। তোমার নাম কি? লোকটাকে জরিপ করার চেষ্টা চালাই। জোচ্চোর নয় তো? ওয়ান ইয়াং। আমি বহুদিন এইখানে আছি, সেই দ্বিতীয় যুদ্ধেরও আগে থেকে। কাছেই বাড়ি। একদিকে আঙুল তুলে দেখায় ওয়াং। দ্বিধান্বিত কণ্ঠে বলি, পছন্দ হলেই তো হলো না, বাড়ি নিয়ে যাব কিভাবে? সে আমি ভাববো, আপনি কেবল ঠিকানা ছেড়ে যাবেন, আমি মাল ডেলিভারি দেবো। ডেলিভারির পর না হয় পেমেন্ট ডাউন করবেন। ওয়াং আমার দিকে পিটপিট করে। একেই বোধহয় চীনে ইংরেজি বলে। এদিকে আমার তো রাজি না হবার কোনো কারণ দেখি না। একটা খাট বড় প্রয়োজন ছিল এই সময়ে। সেটা যদি এত সস্তা আর বিনা ক্লেশে পাওয়া যায়, তাহলে আপত্তি কিসে? ওয়াংকে ঠিকানা দিয়ে বিমানের বাড়ির দিকে পা বাড়াই। সে আমায় আশ্বস্ত করে, খাট ঠিক পৌঁছে যাবে। বিমানের বাড়ি গিয়ে দেখি তার সর্দি জ্বর হয়েছে। ওকে কলেজের পিকেসির নোট দিলাম। বেশ কিছুক্ষণ কথা বলে চাটা খেয়ে বাড়ি ফিরতে সন্ধে হয়ে গেল। পরের দিন রবিবার, ছুটির দিনে একটু দেরি করে উঠি ঘুম থেকে। এ তো আমাদের দেশের বাড়ি নয় যে সকালে একটু খোলা হাওয়ায় বেরিয়ে এলাম। এইখানে রাস্তায় বড় লোকজন, ধোঁয়া আর ধুলোয় দম বন্ধ হয়ে আসে যেন। ঘুমোচ্ছিলাম বেশ, আচমকা হাঁক ডাকে ঘোর চটকে যায়। কে সজোরে কড়া নাড়ছে। আমার ঘরই বাইরে দরজার কাছে। ঘুম ভেঙে চোখ কচলাতে কচলাতে গিয়ে দেখি 3 জন কুলি আসছেই ওয়াং দাঁড়িয়ে। খাট নিয়ে এসেছে। আমায় দেখে খুশিতে ওয়াং তার সেই আধ বোঝা চোখে হাসির ঝিলিক তোলে। বাবু মনে হয় বেলা করে ঘুমন। এই আর কি। আমি ওর প্রশ্ন এড়িয়ে বলি, বাহ, খাট এসে গেছে। এই সুখদেওয়া, খাট ঠিক ফিট করিয়ে দেবে, আমার রুপিয়া দিবেন, চলিয়ে যাই। ঝকঝকে দাঁত দেখা যেতে ও চোখ মুখ কুচকে যায়। ঘর থেকে টাকা এনে দিই।
টাকা পেতে ওয়াং আর দেরি করে না। সুখদেও ওকে বলে চলে যায়। এরপর কুলি 3 জন ঘরে খাট পেতে দেয়, ওদের মজুরি দিই। মামার পুরনো আমলের বড় ঘরে খাটটা একপাশে ধরে গেল। একদিকে কাঠের নকশা থাকায় দেখতে বেশ শৌখিন। এক পরী মাঝখানে হাত মেলে দাঁড়িয়ে, তার পাখা দুটি বেশ কায়দা করে নকশা করা। খাটের মাপ নিয়ে ভবানীপুর বাজার থেকে গদি তোষক নিয়ে এলাম। সেই রাতে বেশ ভালো ঘুম হলো। নতুন গদি তোষক নরম তুলতুল করছে, শুতে দু চোখ জুড়ে ঘুম নেমে আসে। রাত আন্দাজ 2টো নাগাদ ঘুম ভেঙে একবার বাথরুম চাই। ফিরে এসে শুয়ে থাকতে থাকতে মনে হলো যেন আমি একা নই, আরও কেউ শুয়ে আছে খাটে। তাকে চোখে দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু অস্তিত্ব অনুভব করতে পারছি। কিন্তু তা কিভাবে সম্ভব? বাথরুম থেকে ফিরে দরজা নিচের হাতে বন্ধ করেছি, মনকে প্রাণপণে প্রবোধ দিই এমন হতে পারে না। দ্বিধাদ্বন্দ্বের দোলাচালে কখন যেন ঘুমিয়ে পড়েছি। সকালে ছোট বোন মিনিট ডাকে ঘুম ভাঙে। উঠে দেখি 7টা বেজে গেছে। এত বেলা অবধি কাজের দিনে ঘুমোই না। তাড়াতাড়ি উঠে দেখি আকাশ কেমন যেন থম মেরে আছে। চারপাশে ভীষণ গুমোট ভাব। একে বৈশাখ, প্রচণ্ড দাবদাহ, তার উপর মেঘলা আকাশ। প্রাণ বেরিয়ে যাবার উপক্রম। আজ সোমবার, কলেজে প্র্যাকটিক্যাল ক্লাস নেই। তার উপর আকাশের যা অবস্থা, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে। জোর বৃষ্টি হলে ভবানীপুরের যা অবস্থা হয়, বাস ট্রাম দরকার নেই, নৌকো হলে সুবিধা হয় যেন। এইসব ভেবে আমি কলেজ না যাওয়া মনস্থ করি। এখন সবে কলেজে ভর্তি হয়েছি, প্রথম দিক। কথায় আছে না, ফার্স্ট ইয়ার নো কেয়ার। দুপুরে ফেলুদার গল্প নিয়ে জমিয়ে বসলাম। বরাবরই আমার বই পড়ার নেশা। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, বেশ জোর পড়ছে। যেরকম অবস্থা দেখছি তাতে থামার কোনো লক্ষণ নেই। কলেজে না গিয়ে ঠিক কাজ হয়েছে। গ্যাংটকে গণ্ডগোল ক্রমশ আমার মনোনিবেশ কেড়ে নিতে থাকে। বইটা শেষ করতে সন্ধে হয়ে যায়। ফেলুদার অভিযান পড়লে মনে বেশ একটা চনমনে ভাব আসে। বাইরে বৃষ্টি অবিরাম ধারায় পড়ে যাচ্ছে। আকাশ যেরকম সিঁদুরে লাল, তাতে মনে হয় সারা রাত বৃষ্টি হবে। সে হোক, তাতে আমার ক্ষতিবৃদ্ধি নেই, আমি তো আর বাইরে যাচ্ছি না। কিন্তু বিপদটা যে ঘরের মধ্যেই ছিল, তা কি আর তখন বুঝতে পেরেছি? সন্ধেবেলায় ভূতত্ত্ব পড়লাম কিছুক্ষণ, এরপর অঙ্ক কষা গেল। আজ আর বেশি পড়ব না। মামিমার কাছে খেয়ে নিয়ে আমার ঘরে শুয়ে পড়ি। আজ আর জানলা খোলা যাবে না, বাইরে জলের দৌড় আরও বেড়েছে। জানলা বন্ধের ফলে ঘর ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। নাইট ল্যাম্পের ব্যবস্থা করতে হবে, এত অন্ধকারে শোয়া যায় না। চাপ চাপ গাঢ় আধার বুকে চেপে বসে, দম বন্ধ হয়ে আসে যেন। বিছানাটা যত আরামেরই হোক, এখন শুয়ে নিশ্চিন্ত লাগে না। গত রাতের মতো এখনও মনে হলো খাটে আমি একা নই, আরও কেউ আছে। এটা কি হলো? কি ব্যাখ্যা দেওয়া যায় এর? এই একবিংশ শতাব্দীতে এসে অশরীরী কথা বিশ্বাস হয় না। আবার যেমন অভিজ্ঞতা পেরিয়ে আসছি, তাতে সব কিছু উড়িয়েই বা দিই কেমন করে। অনেক কিছু ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়েছি। মাঝরাতে এক আওয়াজে ঘুম ভেঙে গেল। বৃষ্টির দাপট খুব বেড়ে গেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে জোর হাওয়া। শো শো শব্দ হচ্ছে এক নাগাড়ে। খুব জোর বিদ্যুৎ চমকালো। হঠাৎ আমার মনে হলো খাটে যে ছিল সে যেন আরো সরে এলো আমার দিকে। এ তো আচ্ছা গেরোয় পড়া গেল। আমিও সহজে ছাড়ছি না। সাহসী বলে নাম ছিল, বুঝে যাচ্ছি তাই সমানে। ভিতুদের যে কি হতো এখন! কিন্তু এই ব্যাপারটা ক্রমশ ঘোরালো হয়ে উঠছে। খাটের অনভিপ্রেত অধিকারী আরও সরে আসায় যেন নিঃশ্বাস পড়ছে আমার গায়ে।
আচমকা ভীষণ শব্দে কড়কড় করে বাজ পড়ল কাছে কোথাও। আর এরপরই ঘটল অবাক কাণ্ড। আমাকে জড়িয়ে ধরল কেউ, যেমন ভয় পেলে মানুষ অপরকে আঁকড়ে ধরে। আমি ধরফর করে নিজেকে মুক্ত করতে চেষ্টা করি। সেই বন্ধন মুক্তির তীব্র প্রয়াসে খাটে অবাঞ্ছিত অতিথির নিকট স্পর্শে অনুভব করি সেই শরীরে এক নারী। কানে আসে দুর্বোধ্য এক কণ্ঠস্বর, নাকি সুর, কর্কশ। দরজা জানলা দেওয়া বন্ধ ঘরে কে আসবে? কার পাল্লায় পড়লাম? এই খাট হয়তো তার। মায়ের বন্ধন কাটাতে পারছে না। প্রাণপণে নিজেকে মুক্ত করার চেষ্টা করতে করতে শুনি সেই ক্ষণক্ষণে মহিলা কণ্ঠ। এই গভীর রাতে একই ভয়ানক বিপদ আমার ছাড়তে চাইছে না কেন? এত অসহায় লাগছে নিজেকে। হাত পা ভারী ভারী ঠেকছে, মাথা ঝিমঝিম করছে। আমি কি জ্ঞান হারাচ্ছি? চেতনার অতল থেকে মার মুখ বারবার যেন ভেসে উঠছে। পরদিন মামাতো বোন চা নিয়ে এসে দরজায় ধাক্কা দিতে ক্রমে ক্রমে সম্বিত ফিরে এলো। আস্তে আস্তে চোখ মেলি। সুষুপ্তির গভীর দেশ থেকে আলোয় ফেরা। 8টা বেজে গেছে। টিপ টিপ বৃষ্টি এখন বিরামহীন। দরজা খুলতে মিনি বলে, কি ব্যাপার বলো তো? তুমি তো এত বেলা অবধি ঘুমোও না। যা বৃষ্টি হচ্ছে, ঘুম ভাঙবে কি করে? তাছাড়া আরও ব্যাপার আছে। হাত মুখ ধুয়ে চা খেয়ে আমি ওদের সবাইকে গত রাতের ঘটনা বলি। সব শুনে মামিমা বলেন যে খাটটা দেখে ওর কেমন বিদঘুটে মনে হয়েছিল। আমি ভয় পেতে পারি ভেবে আর কিছু বলেননি। সবাই এক বাক্যে রায় দিল যে ও খাট আর নয়। বিকেলে বৃষ্টি ধরলে পাপ বিদেয় করে দিই আমি যেন। টাকা ফেরত পাওয়া গেলে বহুত আচ্ছা, না পেলেও ক্ষতি নেই। দুপুর থেকে বৃষ্টি ধরে এলো। বিকেলে আকাশ কালচে থাকলেও জল ধরে এসেছে। যোগুবাবুর বাজার থেকে 3 জন তাগড়াই জোয়ান জোগাড় করি। দর কষাকষি করে ওয়েস্ট রেঞ্জ যেতে 150 টাকার অফা হলো। ওদের একজনের কৌতূহল বেশি। প্রশ্ন করে, খাট ফেরত যাবে কেন? মামা আমার হয়ে জবাব দিল, হ্যাঁ, অনেক জায়গায় ফাটা আছে, সারাই করতে হবে। প্রায় 30 মিনিট লাগে ওয়েস্ট রেঞ্জ আসতে। যেখানে খাটটা প্রথম দেখেছিলাম সেই জায়গায় রেখে কুলিদের টাকা দিয়ে দিলাম। আমার টাকা যদি নাও ফেরত দেয় তবু এই মারণ খাট ফেলে রেখেই পালাবো। খাট রেখে এদিক ওদিক দেখছি ওয়াংকে পাওয়া যায় কিনা। একজন এসে জিজ্ঞেস করে, আপনি দিন 3 আগে খাটটা কিনলেন তো? আমি বলি, তা কিনেছি, কিন্তু ওতে আমার কোনো প্রয়োজন নেই। আমিও ঠিক একই কথা ভাবছিলাম। লোকটা বলল, ওই যে সাংহাই স্টেশনার্স, ওটা আমার দোকান। নাম লিচেন। এখানে বহুত দিন আছি। খাটটা এই নিয়ে বাচ্চারেক ফেরত এলো। ওয়াং মাঝে মাঝে বাড়িতে রাখে, আবার কখনো কখনো রাস্তায় ফেলে রাখে। আপনি ফেরত দিলেন কেন? কিছু ঘটেছে? লোকটার কথা পরিষ্কার, বোধহয় এখানেই জন্ম। আর বলবেন না, আমি ক্ষুব্ধ স্বরে বলি, রাতে ঘুমোতে যা অস্বস্তি হয় এই খাটে। হ্যাঁ, এমন কথাই আর একজন বলেছিল, কে যেন শুয়ে থাকে ওতে। আসলে খাটটা ওয়াং পেয়েছিল ওর শ্বশুরের থেকে। তার জুতোর দোকান ছিল বেন্টিং স্ট্রিটে। ভালো চলতো ব্যবসা। ওয়াং সেই সময় কাজ করতো হেস্টিংস মিলে। দ্বিতীয় যুদ্ধের সময় খুব মন্দা লাগলো দেশে। বহু ছোট বড় কোম্পানির লোক ছাঁটাই করে দিল। ওয়াং এই বাতিলের দলে পড়ে গেল। আচমকা চাকরি খুইয়ে ভীষণ মুশকিলে পড়ল। ততদিনে 2টো বাচ্চা হয়েছে। ওয়াংয়ের স্ত্রী ছিল বাবা মায়ের এক সন্তান। আদর যত্নে বড় হয়েছিল। এখানে নিদারুণ দারিদ্র্যের সঙ্গে মানাতে হিমশিম খেয়ে যায়। হয়তো শ্বশুরকে বললে দোকানে একটা ব্যবস্থা হয়ে যেত ওয়াংয়ের। সে পথেই যায়নি।
আত্মাভিমানী ছিল। ভেবেছিল চেষ্টা চরিত্র করে নিজেই কিছু জুটিয়ে নেবে। আর সত্যি পরে কাজ জোগাড় করেছিল অন্য অফিসে, কিন্তু ততদিনে ক্ষতি যা হবার হয়ে গেছে। ও স্ত্রী অভাব অনটনে অসহ্য হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে, ওই খাটের ওপর, যাতে শব্দ না হয়। সেই থেকে শোনা যায় অতৃপ্ত আত্মা নাকি ওই খাট ছেড়ে যেতে পারেনি। মাঝে মধ্যেই দেখা যায়, বিশেষত ঝড় জলের রাতে। ওয়াংয়ের স্ত্রী বাজ পড়ায় খুব ভয় পেত। আমি মনে মনে বলি, সে আমি ভালোই জানি। বাজ পড়ার ফলেই তো আমি জানতে পারি খাটে আরেকজনের অস্তিত্ব। এতক্ষণ আপনারা শুনছিলেন সুব্রত বন্দ্যোপাধ্যায়ের লেখা ভৌতিক গল্প পালঙ্ক কাহিনী। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকলে আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটিতে ক্লিক করবেন, তাহলে আমার চ্যানেলে পোস্ট করা নতুন গল্পের নোটিফিকেশান আপনারা তক্ষুনি পেয়ে যাবেন। আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা ফলো করে নেবেন। আজকের মতো আমি এখানেই শেষ করছি। পরের দিন আসবো অন্য কোনো নতুন গল্প নিয়ে আপনাদের কাছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।